বাথরুমে গোসল করছিলাম। হঠাৎ দরজায় টকটক শব্দ। মা, খুলে দাও, ছেলের আওয়াজ। আমি বললাম, আমি গোসল করছি। একটু পরে সে বলল, মা, আমি ভিতরে আসবো। আমি অবাক হলাম। কেন ভিতরে আসবি? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, আমিও গোসল করব। একসাথে করি। আমার কান্না পেয়ে গেল। তুই পাগল হয়ে গেছিস? আমি তো নেংটা। সে বলল, তাতে কি হয়েছে? আমি তোমার ছেলে গু। তুই বড় হয়ে গেছিস। এভাবে পারবি না। আমি জোরে বললাম। সে দরজা ধাক্কা দিল। মা, দরজা খোলো। আমি তোমাকে দেখতে চাই। আমি ভয় পেয়ে গেলাম। না, আমি খুলব না। মা, তুমি আমার কাছে লুকানোর কিছু নেই। সে বলল। আমি জানি তুমি সুন্দরী। আমি তোমার শরীর দেখতে চাই। আমি চিৎকার করে বললাম, চলে যা এখান থেকে গু। সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। স্বামী স্ত্রী হলে তো একসাথে গোসল করতে পারব। তুমি আমার স্ত্রী হও। পানির শব্দে তার কথা মিশে গেল। আমি কাঁপতে কাঁপতে গোসল শেষ করলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নন্দিনী চক্রবর্তী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রবীন চক্রবর্তী, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। প্রিয়া 14 বছর বয়সী, স্কুলে যায়। সেদিনটা ছিল শীতের সকাল। আমি বাথরুমে গিয়েছিলাম গোসল করতে। রাহুল তখন কলেজ থেকে ফিরেছে। আমি গরম পানিতে গোসল শুরু করেছি। হঠাৎ দরজায় টোকা শুনলাম। রাহুলের গলা শুনে আমি ভাবলাম হয়তো জরুরি কিছু হয়েছে। কি ব্যাপার রাহুল? আমি দরজার ভিতর থেকে জিজ্ঞেস করলাম। মা, আমিও এখানে ঢুকবো। তার আওয়াজে অদ্ভুত একটা উত্তেজনা ছিল। আমি প্রথমে ভাবলাম হয়তো সে গোসলের জরুরি প্রয়োজন আছে। কিন্তু তার পরের কথাগুলো শুনে আমার সন্দেহ হল। তুমি একটু অপেক্ষা করো, আমি শেষ করি। আমি বললাম। না মা, এখনই লাগবে। আমি তোমাকে দেখতে চাই। তুমি কতটা সুন্দর হয়েছ গু। আমার মাথায় বজ্রপাত হল। এ তো আমার ছেলে। সে কি বলছে? আমি কাঁপতে কাঁপতে বললাম, রাহুল, তুমি কি বলছ? তুমি আমার ছেলে। জানি মা, কিন্তু তুমি আমার প্রিয়তম নারী। আমি তোমার শরীর স্পর্শ করতে চাই। আমার চোখে অন্ধকার দেখতে লাগল। এ কি হচ্ছে আমার সাথে? আমার নিজের ছেলে আমার সাথে এমন কথা বলছে। রাহুল, তুমি পাগল হয়ে গেছ। চলে যাও এখান থেকে, আমি চিৎকার করে বললাম। মা, তুমি আমাকে প্রত্যাখ্যান করতে পারো না। আমি তোমার একমাত্র পুরুষ। বাবা তো সারাদিন অফিসে থাকে। আমি তখন বুঝলাম যে আমার ছেলের মাথায় কি সমস্যা হয়েছে। তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল যেন সে আমাকে একজন সাধারণ নারী হিসেবে দেখছে, মা হিসেবে নয়। রাহুল, তুমি এখনই চলে যাও। আমি তোমার বাবাকে সব বলবো। আমি হুমকি দিলাম। বাবাকে বললে কি হবে? সে তো জানেই যে আমি তোমাকে ভালোবাসি। আমরা তো এক বিছানায় ঘুমাতাম ছোটবেলায়। আমার গা কাঁপছিল। এ কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছি আমি। নিজের ছেলেই আমার সাথে অশ্লীল আচরণ করছে। রাহুল, তুমি যদি এখান থেকে না যাও, আমি পুলিশ ডাকব। পুলিশ ডেকো। তাদের বলো যে তোমার ছেলে তোমাকে ভালোবাসে। তারা হাসবে। আমি আর পারছিলাম না। চোখের পানি গড়িয়ে পড়ছিল। আমার নিজের ছেলে আমার সাথে এমন আচরণ করছে যা একজন মায়ের সাথে কখনো করা উচিত নয়। হঠাৎ করে দরজার বাইরে আরেকটা আওয়াজ শুনতে পেলাম। এটা ছিল প্রিয়ার আওয়াজ। দাদা, তুমি কি করছো এখানে? মা গোসল করছে। তুই চলে যা। আমার মায়ের সাথে কথা আছে। রাহুল রেগে গিয়ে বলল। দাদা, তুমি অদ্ভুত আচরণ করছো। মা, দরজা খুলো। দাদা তোমাকে বিরক্ত করছে। প্রিয়ার আওয়াজ শুনে আমি কিছুটা সাহস পেলাম। আমি জোরে বললাম, প্রিয়া, তুমি তোমার বাবাকে ফোন করো। এখনই। কেন মা? কি হয়েছে? তোমার দাদা আজকাল অদ্ভুত আচরণ করছে। তাকে ডাক্তার দেখাতে হবে। এই কথা শুনে রাহুল হঠাৎ করে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সে বলল, মা, আমার মাথায় কিছু একটা সমস্যা হচ্ছে।
আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না গিয়ে। আমি তখন বুঝলাম যে আমার ছেলে সত্যিই অসুস্থ। তার মানসিক কোনো সমস্যা হয়েছে। আমি দরজা খুলে তাকে জড়িয়ে ধরলাম। রাহুল, তুমি অসুস্থ? আমরা তোমাকে ডাক্তার দেখাবো। রাহুল কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানি না কি হচ্ছে আমার। আমার মাথায় অদ্ভুত চিন্তা আসে। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি, মা হিসেবে নয় গিয়ে। আমি তখন বুঝলাম যে আমার ছেলের মানসিক চিকিৎসা প্রয়োজন। এটা কোনো সাধারণ সমস্যা নয়। রবিন অফিস থেকে ফিরে এসে সব শুনল। সে রাহুলকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল যে রাহুলের অ্যাডোলেসেন্ট সাইকোসিস হয়েছে। এটা একটা মানসিক রোগ যেখানে রোগী বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য বুঝতে পারে না। ডাক্তার বলল, এই বয়সে হরমোনের পরিবর্তনের কারণে কিছু ছেলেমেয়ের মধ্যে এই ধরনের সমস্যা দেখা দেয়া। চিকিৎসার মাধ্যমে এটা ভালো হয়ে যাবে। রাহুলকে নিয়মিত থেরাপি আর ওষুধ দেওয়া হল। কয়েক মাসের চিকিৎসার পর সে স্বাভাবিক হয়ে গেল। সে আমার কাছে ক্ষমা চেয়ে বলল, মা, আমি জানি না কি হয়েছিল আমার। আমি তোমার সাথে যা করেছি সেটা খুবই লজ্জাজনক। আমি তাকে কপালে চুমু দিয়ে বললাম, তুমি অসুস্থ ছিলে। এখন ভালো হয়ে গেছ। সব ভুলে যাও। কিন্তু এরপর থেকেই আমাদের বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে আমরা সেগুলোকে তেমন গুরুত্ব দেইনি, কিন্তু পরে বুঝলাম যে এগুলো সাধারণ কিছু নয়। রাতের বেলা আমাদের বাড়িতে অদ্ভুত আওয়াজ আসত। কখনো মনে হতো যেন কেউ সিঁড়ি দিয়ে উঠছে, কখনো দেওয়ালে টোকা দেওয়ার শব্দ। প্রিয়া প্রায় বলত যে সে রাতে কাউকে তার ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে দেখে। একদিন রাতে আমি ঘুম থেকে উঠে দেখি যে আমাদের বাড়ির সব আলো জ্বলছে। অথচ আমরা কেউই আলো জ্বালাইনি। রবিন বল, হয়তো ইলেকট্রিক্যাল প্রবলেম। কিন্তু পরদিন ইলেকট্রিশিয়ান এসে দেখল যে কোনো সমস্যা নেই। সব কিছুই ঠিক আছে। এরকম ঘটনা দিন দিন বাড়তে লাগল। কখনো রান্নাঘরে থালাবাসন এমনিই পড়ে যেত। কখনো দরজা এমনিই খুলে যেত। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো অশুভ আত্মার বাস গে। আমি প্রথমে তার কথায় বিশ্বাস করলাম না। কিন্তু একটা ঘটনার পর আমাকে বিশ্বাস করতেই হল। সেদিন ছিল রবিবার। আমরা সবাই বাড়িতে ছিলাম। হঠাৎ করে প্রিয়া চিৎকার করে উঠল। আমরা দৌড়ে তার ঘরে গেলাম। দেখি সে ভয়ে কাঁপছে। কি হয়েছে প্রিয়া? রবিন জিজ্ঞেস করল। বাবা, আমি দেখেছি একটা কালো ছায়া আমার বিছানার নিচে ঢুকে গেছে। আমরা বিছানার নিচে দেখলাম কিছুই নেই। কিন্তু প্রিয়ার ভয়ে কাঁপা দেখে বোঝা যাচ্ছিল যে সে সত্যি কিছু দেখেছে।